এই যে সেপারেশন এগ্রিমেন্ট আমরা শুনি, এই এগ্রিমেন্টটা কি ভার্বালি হতে পারে নাকি এটা এগ্রিমেন্ট ইন রাইটিং থাকাটা গুরুত্বপূর্ণ? হ্যাঁ, শুধু যে সেপারেশন অ্যাগ্রিমেন্ট, থ্যাংক ইউ আপনার প্রশ্নের জন্য। সেপারেশন অ্যাগ্রিমেন্ট যে শুধু ইন রাইটিং হতে হবে তাও না, সেপারেশন অ্যাগ্রিমেন্ট ইন রাইটিং হতে হবে এবং আপনার দুই পক্ষের সাক্ষী থাকতে হবে এবং প্রত্যেক পক্ষকে আপনার একজন লয়ারের সাথে অ্যাগ্রিমেন্টটা আপনার পুঙ্খানুপুঙ্খ রূপে খতিয়ে নিতে হবে একজন লয়ারকে দিয়ে। একটা জিনিস দর্শক আমি বলতে চাই, মিস্টার করিম যেহেতু বললেন যে আসলে সেপারেশন এগ্রিমেন্টটা ইন রাইটিং থাকবার কারণ হলো সার্টেনিটি। যেখানে সার্টেনিটি, ভার্বাল কন্ট্রাক্টে কোনো সার্টেনিটি নেই, সেখানে যদি আমরা রিটেন থাকে একটা সার্টেনিটি থাকে। কারণ সেপারেশন এগ্রিমেন্ট তখনই দরকার পড়বে যখন ডিসপিউট হয়, তার আগে তো দরকার পড়ে না। এবং ডিসপিউটের ক্ষেত্রে আপনাকে প্রুভ করতে গেলে একটা রিটেন ডকুমেন্টস থাকাটা ভেরি ইম্পর্ট্যান্ট। বাট এখানে লয়ার দিয়ে আমার মনে হয় এই ক্ষেত্রে একটু আছে যে লয়ার দিয়ে করাতেই হবে এমন কোনো কথা নেই। বাট যদি কোনো পক্ষ বলে থাকে যে না, এই এগ্রিমেন্ট আমি না বুঝে করেছি, অর্থাৎ আমি না বুঝে আন্ডার ডিউরেস, আন্ডার কম্পালশন অথবা উইদাউট এনি নলেজ আমি করেছি, সেক্ষেত্রে সেটা কিন্তু সাস্টেইন করা ভেরি ডিফিকাল্ট। এই কারণে নর্মালি সেপারেশন এগ্রিমেন্টগুলো লয়ারদের কাছ থেকে করানো হয়। অ্যাটলিস্ট কোর্ট কিন্তু সেটাকে চেষ্টা করে যে একজন লয়ারকে দিয়ে যখন করানো হয়েছে সেটা নিশ্চয়ই লয়ার এবং ক্লায়েন্টের মধ্যে যে রিলেশন, তাকে যেভাবে অ্যাডভাইস করা দরকার সেগুলো করেই সেপারেশন এগ্রিমেন্টগুলো হয়েছে। এই কারণে লয়ারকে দিয়ে সেপারেশন এগ্রিমেন্ট করানোটা যুক্তিযুক্ত এবং মানে এটা হওয়া উচিত। মিস্টার করিম, এই যে সেপারেশন যে আমরা যাচ্ছি সেপারেশন এগ্রিমেন্ট, এর সঙ্গে ডিভোর্সের একটা ওতপ্রোত যোগাযোগ আছে বা কানেকশন আছে আর কি। সো ডিভোর্স নিতে গেলে সেপারেশন এগ্রিমেন্ট করেই কি আমি পরের দিন ডিভোর্স করতে পারি কিনা বা তার ক্রাইটেরিয়াগুলো কি? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আসলে সেপারেশন অ্যাগ্রিমেন্টের তারিখ আর সেপারেশনের তারিখ কিন্তু এক না। টেকনিক্যালি আপনার প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমি এটাও বলতে পারি যে হ্যাঁ পারি। সেক্ষেত্রে ধরেন ডেট অফ সেপারেশন যদি আগে থেকে হয় কিন্তু আপনার সেপারেশন অ্যাগ্রিমেন্ট সাইন করলো 1 বছর পরে এবং সাইন করার পরে পরের দিন কেন আমরা সেই দিনে আমরা ডিভোর্সের অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারি। ধন্যবাদ। এখানে দর্শক আমাদের প্রশ্নের বেলা আসলে লিগ্যাল ইস্যুতে অনেক ছোট ছোট জিনিস আসে। আমি একটু ক্ল্যারিফাই করতে চাই যে সেপারেশন এগ্রিমেন্ট হয়তো আজকে হতে পারে, বাট আপনার সেপারেশন কিন্তু আজ থেকে 5 বছর আগেও শুরু হতে পারে। অর্থাৎ এগ্রিমেন্টের ডেট থেকেই যে সেপারেশন শুরু হবে এমন কোনো কথা নেই। অরিজিনাল সেপারেশন অর্থাৎ এই যে কয়টা ক্রাইটেরিয়ার কথা মিস্টার করিম বললেন, সেটা যদি আজ থেকে 5 বছর আগে শুরু হয় তাহলে সেপারেশন ডেট কিন্তু আজ থেকে 5 বছর আগেই। এগ্রিমেন্ট হয়তো ইন রাইটিং কোনো লয়ারের সামনে গিয়ে আপনারা আজকে গিয়ে করছেন, কিন্তু সেপারেশনের ডেটটা পুরনো। তো সেপারেশনের অরিজিনাল সেপারেশনের ডেট এগ্রিমেন্টের ডেট না, সেপারেশনের ডেট থেকে কতদিন পরে গিয়ে আমি ডিভোর্সের অ্যাপ্লিকেশন করতে পারি? আচ্ছা, এটা খুব স্ট্রেট আনসার এটার। সো সেপারেশনের তারিখ থেকে শুরু করে আমরা 1 বছর পরে গিয়ে ডিভোর্সের জন্য ফাইল করতে পারি। তবে এক্ষেত্রে দুটো এক্সেপশন আছে। তো অন্টারিওতে যেটা বলা হয় কি যে ডিভোর্স ইজ অ্যাট নো ফল্ট ডিভোর্স। তার মানে হচ্ছে যে আমাকে আমার স্ত্রীর কাছ থেকে বা আমাকে আমার স্বামীর কাছ থেকে ডিভোর্স পেতে হলে এক্ষেত্রে আমার স্বামীর কোনো দোষ থাকা লাগবে না বা আমার স্ত্রীর কোনো দোষ থাকা লাগবে না। নো ফল্ট ডিভোর্স অর্থাৎ আমার ইচ্ছা হলো যে আমি আর থাকবো না একসাথে, আমার ইচ্ছা হলো আমি বিয়েতে আর থাকবো না, সো দ্যাটস এনাফ, আমাকে কোনো কারণ দেখাতে হবে না এটার জন্য। তো যেটা মিস্টার সিনহা যেটা বললো যে কতদিন পরে সেপারেশনের কতদিন পরে গিয়ে আমরা ডিভোর্সটার জন্য ফাইল করতে পারি, তো জেনারেল ল হচ্ছে 1 বছর। তবে এক্ষেত্রে দুটো এক্সেপশন। একটি হচ্ছে আপনার অ্যাডাল্টারি মানে পরকীয়া, অর্থাৎ স্বামী বা স্ত্রীর যদি অন্য কোনো প্রেম ঘটিত কোনো সম্পর্ক থাকে সেটি। আর আরেকটি হচ্ছে ক্রুয়েলটি মানে হচ্ছে যে ধরেন স্বামীকে এমনভাবে আপনার মনে করেন নির্যাতন করলো যেই নির্যাতনের কারণে আপনার সম্পর্কটা পুনরুদ্ধার হওয়ার আর কোনোই সম্ভাবনা নাই। তো সেক্ষেত্রেও কিন্তু আপনার 1 বছরের আগেই আমরা ডিভোর্স ফাইল করতে পারি। তো এক্ষেত্রে আরেকটি ইন্টারেস্টিং ব্যাপার একটু বলতে চাই, সেটা হচ্ছে আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে 1 বছর কেন? না, সেটা আমার পরের প্রশ্ন ছিল যে এই যে 1 বছরের টেনিয়রটা রাখা হয়েছে কেন? আচ্ছা, এই 1 বছরের টেনিয়রটা রাখা হয়েছে এই কারণে, যেটা হচ্ছে আমি এ ব্যাপারে কিছু ইন্টারেস্টিং আর্টিকেল পড়েছি যে আসলে যখন লেজিসলেচাররা এই একটি টার্ম যখন ধরে নেয় কেন করে, তো তারা একটা পরিসংখ্যানে দেখেছে বা আলোচনা করে দেখেছে যে সেপারেশন হওয়ার 1 বছরের মধ্যে অনেকগুলো সম্পর্কই আবার ঠিক হয়ে যায়, পুনরুদ্ধার হয়। রাইট? হ্যাঁ।
তো এখন আপনি চিন্তা করেন যে গভর্নমেন্টের জন্য এটা কি ধরনের ইনকনভিনিয়েন্ট বা অসুবিধা হবে। আমি আজকে সেপারেশন হলো, কালকে মাথা গরম হয়ে 3 দিন পরে ডিভোর্স নিলাম, 7 দিন পরে আবার আমি ঠিক করলাম যে আমি স্ত্রীর কাছে ফেরত দিতে চাই। তাহলে ডুপ্লিকেশন অফ রেকর্ডগুলোর কথা চিন্তা করেন। সরকারি অফিসের যে রেকর্ডের যে থিকনেস বেড়ে যাওয়া, কমপ্লিকেশন হওয়া, বাচ্চাদের ব্যাপারগুলো রিটার্ন করা, তো এই সব কিছু জন্য আমরা বলি কি এটা কুলিং অফ পিরিয়ড। ধরেন আমরা কমার্শিয়াল এগ্রিমেন্টে ওটা দেখি যে কোন একটা কিছু মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সাইন হওয়ার পর আমরা কি করি, যে কুলিং অফ পিরিয়ড Right, বলি, right. যে 3 মাসের কুলিং অফ পিরিয়ড থাকবে। রাইট। সো এই সেপারেশনের ক্ষেত্রে আসলে এই 1 বছরটা হচ্ছে কুলিং অফ পিরিয়ড, যে আপনি ভেবে দেখেন যে এই 1 বছরের মধ্যে আপনি ফেরত যেতে চান কিনা। রাইট, ধন্যবাদ। দর্শক, এই ক্ষেত্রে একটা কথা বলা দরকার যে আসলে ডিভোর্স যে ম্যাটারটা হয়, মূলত এটা আমাদের অনেক সময় ম্যাক্সিমাম ক্ষেত্রে এমন হয় হুইমজিক্যাল একটা ডিসিশন হয়ে যায়, অনেক সময় রাগের মাথায় হয়ে যায়, অনেক সময় আমরা কিছু চিন্তা না করেই করে ফেলি সাময়িক কোনো সুখ বা শান্তির জন্যে। বাট এই রিকনসিলিয়েশন, এই 1 বছরের যে সময়টা, এটাকে রিকনসিলিয়েশন পিরিয়ড হিসেবে ধরা হয়েছে, যে এই সময়ের মধ্যে কিন্তু রিকনসাইল করবার মতো সাইকোলজিক্যাল যে সমস্ত টেন্ডেন্সি এগুলো থাকে। এই কারণে 1 বছর সময় দেওয়া হয়েছে, যে এই সময়ের মধ্যে যদি আমরা রিয়েলাইজ করি যে না, আসলে রিকনসিলিয়েশন সম্ভব, যেটা আমি ভেবেছিলাম সেটা ঠিক না, এই কারণে এই ব্রিদিং টাইমটা দেওয়া আছে, যেটা কুলিং অফ টাইম মিস্টার করিম বললেন। মিস্টার করিম, এই যে সেপারেশন এগ্রিমেন্ট, এই এগ্রিমেন্টটা করবার জন্য কি কোর্টের ইনভলভমেন্ট ম্যান্ডেটরি? থ্যাংক ইউ ফর দ্য কোয়েশ্চেন মিসেস সিনহা। আসলে সেপারেশন এগ্রিমেন্ট হচ্ছে একটা চুক্তি, এবং শুধু সেপারেশন এগ্রিমেন্ট না, কোনো চুক্তি করার জন্য কিন্তু কোর্টের ইনভলভমেন্ট লাগে না। বরং আমরা এভাবে বলতে পারি যে আমরা সেপারেশন এগ্রিমেন্টটা এক্সামিন করে কোর্ট পরবর্তীতে গিয়ে। তো বাট এটা করতে গেলে কোর্টের কোনো ধরনের কোনো ইনভলভমেন্ট লাগে না। তো এখন আপনি যদি এভাবে চিন্তা করেন যে সেপারেশন এগ্রিমেন্ট করলাম আমি, কিন্তু সেপারেশন এগ্রিমেন্টটা এটার তাহলে মূল্য কী ধরেন, তাহলে এই এগ্রিমেন্টটা যদি কোর্টে না যায় তাহলে এটার মূল্য কী? তো প্রথম কথা হচ্ছে, আমাদেরকে যখন আমরা ডিভোর্সের জন্য যাব তখন সেপারেশন এগ্রিমেন্টের যেই উপাদানগুলো থাকে, আমার মনে হয় এর পরের প্রশ্ন আসবে যে আসলে হ্যাঁ, কী কী থাকবে, তো ওগুলো কোর্ট দ্বারা আপনার পরীক্ষিত হতে হয়। এই জন্যই আপনার কোর্টের যেটা ইনপুট সেটা লেটে পরে আসে। তার মানে সেপারেশন এগ্রিমেন্টের জন্য কোর্টের ইনভলভমেন্ট দরকার নেই। সেপারেশন এগ্রিমেন্ট নর্মালি দুপক্ষ চিন্তা করে যদি কোনো লয়ারের মাধ্যমে করতে চায়, লয়ারের কাছে যাবে, অথবা প্রপার ওয়েতে সেপারেশন এগ্রিমেন্ট করবে। পরবর্তীতে যদি ডিসপিউট হয় সেক্ষেত্রে কোর্ট হয়তো আসতে পারে। মিস্টার করিম, এখন আমার সবথেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা, যে সেপারেশন এগ্রিমেন্ট যে আমরা করব, আমরা সাধারণ মানুষজন এই সম্বন্ধে আইডিয়া নেই। যে সেপারেশন এগ্রিমেন্ট আমি করব এটা ডিসাইড করে ফেললাম, কিন্তু আসলে সেপারেশন এগ্রিমেন্টের মধ্যেকার ইনগ্রেডিয়েন্টসগুলো কী, এর মধ্যে কী কী জিনিস আমার আনা উচিত যাতে আমি ফিউচার যে সমস্ত কমপ্লিকেসি অ্যারাইজ করতে পারে সেটাকে ওভারকাম করতে পারি, সেটা একসঙ্গে চিন্তা করতে গেলে আপনি এই ব্যাপারে দর্শকদেরকে কী বলতে চান, যে কী কী জিনিস তাদের চিন্তা করা উচিত এবং সেপারেশন এগ্রিমেন্টে আসা উচিত? তো এটা বোঝা খুব সহজ ব্যাপার, সেটা হচ্ছে একটা বিয়েতে যা যা থাকে একটা সেপারেশন এগ্রিমেন্টেও তা থাকে। অর্থাৎ আমরা ধরেন 2000 সালে আমরা বিয়ে করলাম, আর 2010 সাল আসতে আসতে আমাদের কি কি হলো। 2000 সালে বিয়ে করলাম, 2002 সালে আমাদের বাচ্চা হলো, 2004 সালে আরেকটা বাচ্চা হলো, 2005 সালে আমরা বাড়ি কিনলাম, 2006 সালে আমরা একটা ইনভেস্টমেন্ট প্রপার্টি কিনলাম। তাহলে দেখেন 2007 সালে আমার স্ত্রীর চাকরি চলে গেল, আর 2010 সালে আমাদের সেপারেশন হলো। তাহলে দেখেন কিন্তু এই যাত্রা পথে এসে কিন্তু আমরা 1, 2, 3, 4 করে কি কি আসে, অনেকগুলো জিনিস চলে আসছে। তো প্রথমে আমাদের ফুটফুটে 2টা বাচ্চা আছে, তো সেপারেশন হয়ে যাবে, তাহলে বাচ্চাদের কি হবে? রাইট। তো বাচ্চাদের কি হবে বলতে, তাহলে বাচ্চাদের আগে আমরা বলতাম কাস্টাডি, এখন কাস্টাডি থাকে না, এটা ডিভোর্স অ্যাক্টে এটিকে রদ করা হয়েছে। আমরা যেটা বলি সেটা হচ্ছে বাচ্চাদের সিদ্ধান্ত গ্রহণের যে ক্ষমতাও বলে না, বলে যে সিদ্ধান্ত গ্রহণের দায়িত্ব কার কাছে থাকবে। তো সিদ্ধান্ত গ্রহণ বলতে কি, যে ধরেন ধর্মীয় সিদ্ধান্ত, স্কুলের আপব্রিঙ্গিং, তারপর স্বাস্থ্যগত যেসব সিদ্ধান্ত, এইসব ডেন্টাল ব্রেস লাগবে কি লাগবে না, বাচ্চার নেম চেঞ্জ করবে কি করবে না, বাচ্চা ট্রাভেলে কার সাথে যাবে, বাচ্চা কতটুকু সময় কোন প্যারেন্টের কাছে থাকবে, এগুলো সব কিছু যে ডিসিশনগুলো ওগুলো আসলো। স্বামী স্ত্রী মিলে ওরা অ্যাগ্রিমেন্টে আসলো যে বাচ্চা ধরেন 60% সময় বা 70% সময় একজন প্যারেন্টের কাছে থাকবে, বাকি 30% সময় অন্য আরেকজন প্যারেন্টের কাছে থাকবে। এই জিনিসগুলো আসে। তারপর মনে করেন যেই প্যারেন্টের কাছে আমরা বলি কি এখনও নন কাস্টোডিয়ান বলি, যদিও কাস্টোডিকটা উঠে গেছে, অর্থাৎ যার কাছে কম সময় থাকছে তাকে তো বাচ্চার জন্য খরচ দিতে হবে,
ভরণ পোষণ, যেটাকে চাইল্ড সাপোর্ট বলি, সেই চাইল্ড সাপোর্টের কথা আসছে, তাহলে স্ত্রী কতদিনের ভরণ পোষণ পাবে স্বামীর কাছ থেকে সেপারেশনের পর থেকে? Spousal support. সাপোর্ট, Right. এক্স্যাক্টলি, এটার কথা আসে। তারপর ধরেন আমরা বললাম কি, আমরা যে 2005 সালে আমরা একটা বাড়ি কিনলাম, 2007 সালে একটা ইনভেস্টমেন্ট প্রপার্টি কিনলাম, তাহলে সেপারেশনের পরে আমাদের এই সম্পত্তিগুলো আমরা কিভাবে ভাগাভাগি করব? কে কোনটা রাখবে? আমরা কি দুজন দুইটা বাড়ি রাখবো, নাকি কোনো কিছু বিক্রি করতে হবে, বিক্রি করে আমরা টাকা ভাগাভাগি করব? তো এই জিনিসগুলো আসলে মূল উপাদান। এবং ফাইনালি যে ডিভোর্সটাও আসে। এর মাঝখানে আমি জাস্ট ব্রড হেডগুলো বললাম, এর মাঝখানে আরও ছোটো ছোটো অনেকগুলো বিষয় আপনার সেপারেশন অ্যাগ্রিমেন্টে। না, এগুলো যখন আমরা 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 আসলে খুব মানে অর্থেই জানতে চাইছিলাম, কারণ যখন লয়ারের কাছে যাবে আরও ডিটেলসে লয়ার নিশ্চয়ই সেগুলো ফোকাস করবেন। এখন আমি জানতে চাই আপনার কাছে যে সেপারেশন এগ্রিমেন্ট আমরা করে ফেললাম, হ্যাঁ, একটা সময় গিয়ে মনে হলো যে না, আমাদের আসলে সেপারেট থাকাটার আর দরকার নেই, আমরা রিকনসাইল যেটা ইয়েতে আমরা মনে করলাম যে না, আমাদের রিকনসাইল হয়ে গেছে বা করা উচিত। সেক্ষেত্রে আমাদের কি করা সম্ভব কিনা, এবং করলে সেটা কীভাবে? সেপারেশন এগ্রিমেন্ট ইন প্লেস। ঠিক আছে, তাহলে মানে আমাকে আরেকটু কি বলবেন যে সেপারেশন এগ্রিমেন্ট ইন প্লেস, ডিভোর্স কি হয়েছে নাকি? না, ডিভোর্স হয়নি। আচ্ছা আচ্ছা, তাহলে সেপারেশন এগ্রিমেন্ট কার্যকারিতা শুরু হয়ে গেল, বা ডিভোর্স হয়নি এখনো পর্যন্ত। কিন্তু আমি 6 মাসের মাথায় গিয়ে মনে হলো যে না, আমার এই সেপারেশন এগ্রিমেন্টের আসলে আর দরকার নেই, আমরা আমাদের নিজেদের যে প্রিভিয়াস যে রিলেশনটা ছিল সেই রিলেশনের মতোই ফিরে যেতে চাই, আমাদের বিশ্বাসের ওই পর্যায়টা ওইখানে চলে গেছে। আমরা এই সেপারেশন এগ্রিমেন্টে যা যা আছে এগুলো আর চাই না, আমরা ফেরত যেতে চাই আমাদের পুরোনো স্টেটে। ঠিক আছে, এটা খুব ইন্টারেস্টিং। আমার গত এক সপ্তাহের মধ্যে একটা প্রফেশনাল এক্সপিরিয়েন্স হলো যে হঠাৎ করে ক্লায়েন্ট যদি ফোন ধরা বন্ধ করে দেয়, তাহলে ধরে নিতে হবে যে রিকনসিলিয়েশন হয়ে গেছে। এটা পসিবিলিটি আছে, যেটা ব্যাড ফর দ্য লয়ার বাট গুড ফর পিপল। সো আমরা ওটাই চাই যে গুড ফর ক্লায়েন্ট। হ্যাঁ, তো এক্ষেত্রেও আবার কিন্তু একটা সময়সীমা আছে, যেটা হচ্ছে যে ধরেন জানুয়ারি 1 তারিখে আমরা সেপারেশন হয়ে গেল, সেপারেশন চুক্তির তারিখ না, যে জানুয়ারি 1 তারিখ থেকে আমরা থাকছি না, অরিজিনাল সেপারেশন হয়ে গেল। এরপর থেকে আপনার এরপরে 1 বছরে আপনার একটা কুলিং অফ পিরিয়ডের মধ্যে, মনে আছে নিশ্চয়ই যে 1 বছরের কথা বলেছিলাম, ওখানে 90 ডেজের একটা টাইমের কথা বলা আছে রিকনসিলিয়েশনের জন্য, আমার যতটুকু মনে পড়ে 90 ডেজ। হ্যাঁ, তো 90 ডেজ হচ্ছে আপনি যে এই 90 ডেজ যে আপনার ভাগে ভাগে হতে হবে তাও না। ধরেন আপনি জানুয়ারি 1 তারিখে সেপারেশন, মার্চের 26 তারিখে বাচ্চার বার্থডেতে আপনি বাসায় আসলেন, এসে একসাথে ডিনার করলেন। ডিনার করার পর আপনার স্ত্রী আপনাকে বললো যে অনেক রাত হয়ে গেছে, বাইরে ঝড় হচ্ছে, তুমি তুমি আজকে আজকে থাকো। থেকে যা। হ্যাঁ, তো আপনি থেকে গেলেন, থেকে গেলেন 1 দিন 2 দিন থাকলেন, আবার চলে গেলেন, পরের সপ্তাহে আবার থাকা শুরু করলেন, এবং থাকলেন বলতে আপনি দম্পতি হিসেবেই থাকলেন। রাইট। তো এভাবে করতে করতে আপনি যদি দেখা যায় যে এই 1 বছরের মধ্যে আপনি অ্যাকিউমুলেটিভ করে, অর্থাৎ কিউমুলেটিভভাবে আপনি 90 দিনের বেশি আপনি এই থেকে গেছেন, তাহলে কিন্তু অটোমেটিক্যালি আপনার সেই জানুয়ারি 1 তারিখ সেটা কিন্তু নষ্ট হয়ে যায়, ইনভ্যালিড হয়ে যায়।